করোনা ভাইরাস, রায়ট এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ফাইট, রেসিজম এগুলোর কারণে ডাউন দ্য রোড আমাদের কোয়ালিটি অফ লাইফ ডাউন হবে। এখন কোয়ালিটি অফ লাইফের ডাউনের সাথে তুমি যেসব ফ্যাক্টর ইকোনমির সাথে লিঙ্ক সেগুলো সবই বলতে পারো। ধরো আমরা স্ট্যাটাস কোকে চিন্তা করি, মনে করো একজন মানুষ এখন 8 ঘন্টা যদি কাজ করে মানডে টু ফ্রাইডে, তাহলে হি আর্নস এ ডিসেন্ট লিভিং। যারা জব করে না তো সেটা তো অন্য ব্যাপার, আনএমপ্লয়মেন্ট। আপনি আওয়ারলি স্যালারি, আওয়ারলি ইয়াতে কথা বলতেছেন বা পেইড? ওকে, হ্যাঁ, এটা যারা আওয়ারলি চাকরি করে তাদের আওয়ারলি রেট, আর যারা ফুল টাইম চাকরি করে তাদের আওয়ারলির সাথে অন টপ কিছু বেনিফিট থাকে। মানে এখনকার এভারেজ মিডল ক্লাস পুয়ার যারা অথবা আনফরচুনেট যারা, সেটা নিয়ে হ্যান্ডেল করতে গেলে এই অ্যান্সার পাওয়া যাবে না। আমি জাস্ট বুঝাইতে চাইছি এখনকার মানুষের এভারেজ যে লিভিং সেটা আর্ন করতে তাকে যে পরিমাণ কষ্ট করতে হয়, এই কোভিড, রায়ট এবং ইকোনমিক চেঞ্জ ডাউন দ্য রোড ওই একই মানুষকে একই স্ট্যান্ডার্ড মেনটেন করতে যে আরো বেশি কাজ করতে হবে কিনা, অথবা এটা আসলে আনরিচেবল কিনা, এটাই হলো কোশ্চেনটা, যে আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটা সবার জন্য ওভারঅল ডাউন হবে কিনা। কারণ যদি রেস্ট্রিকশন আসে, যখন তুমি একটা বিজনেসের কথা চিন্তা করো, বিজনেসকে যদি আগের পরিমাণ সার্ভিস দিতে হয় কিন্তু অ্যাডেড অনেকগুলো অ্যাডিশনাল প্রিকশন নিতে হয়, যেমন আগে ছিল ছোট ছোট বারের মধ্যে গাদাগাদি করে মানুষ বসা অ্যালাউড ছিল, এখন এটা অ্যালাউড না, তাহলে তাকে স্পেস করতে হবে, মাস্ক দিতে হবে, কাস্টমার সংখ্যা কমে যাবে, 14 জনকে লাইনে রেখে হয়তো টেম্পারেচার চেক করতে হবে ফর এক্সাম্পল। তাহলে এগুলা করলে তাদের পটেনশিয়াল কাস্টমার কমে যেয়ে তাদের রেভিনিউ কমে যেতে পারে। তাহলে বেসিক্যালি একই সার্ভিস দিতে যে তার যেহেতু এখন রুলস, রেস্ট্রিকশন, সিকিউরিটি এগুলো বাড়াতে হচ্ছে, তাহলে হয়তো তারা ফাইন্যান্সিয়ালি নট নেসেসারিলি ভায়াবল থাকবে, অনেক বিজনেস তো বন্ধ হবে, তাহলে ওই বিজনেসে যারা চাকরি করতো তারা লুজ করতেছে, তাই না? আমি ওই সেন্সে বলতেছি। আপনি একটা ব্র্যাকেটে আছেন, নোমান ভাই একটা ব্র্যাকেটে আছে, আমি একটা ব্র্যাকেটে আছি। অ্যাজ আ হোল আমরা যদি চিন্তা করি বেসড অন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, যে হ্যাঁ এখন যে সিচুয়েশন আছে, বোথ দ্য ইস্যু, দ্য করোনা ভাইরাস ইস্যু এন্ড দ্য রায়ট ইস্যু, দুইটাই ইস্যুর উপর বেস করে আমার ডাউন দ্য লাইন মানে রোডে 2 বছর পরে যে সিচুয়েশন কি হইতে পারে। সো আমরা যদি তিনজনের পার্সপেক্টিভ থেকে তিনটা পয়েন্ট অফ ভিউ দেই, হয়তো বা আমরা অনেক কিছুই কভার করি না, বাট তাতে অনেক কিছুই কভার হয়ে যাবে। আচ্ছা, যেমন ধরেন আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি যে হ্যাঁ আমি এখন স্টুডেন্ট আছি, আমার ধরেন পিএইচডি করতেছি আমি, আমার এখনো অ্যাটলিস্ট 3 থেকে 3.5 বছর মিনিমাম আমার এখনো বাকি আছে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করার জন্য, যদি 5 বছর টাইমলাইনে ধরে নিই। তো সেক্ষেত্রে ধরেন আমাকে হয়তো এটা ডিরেক্টলি ইম্প্যাক্ট করবে না যদি এটা গ্রেটার সেন্সে আমার ভার্সিটিকে ইম্প্যাক্ট না করে। এখন ভার্সিটি ইজ বড় একটা ইনস্টিটিউট, সো ভার্সিটি যদি সার্ভাইভ করে সামহাউ, আমি হয়তো বা ওইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে সার্ভাইভ হয়ে যাবো। বেসিক্যালি যদিও আমি লো ইনকাম ব্র্যাকেটের মধ্যে আসি বা আমার যে রেঞ্জের মধ্যে আসি, এটা ডিরেক্টলি আমাকে ইম্প্যাক্ট করবে না, আমার লাইফে কোনো ইম্প্যাক্টই আসবে না। আচ্ছা, তুমি যেরকম তোমার স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্টুডেন্ট, এই স্ট্যান্ডার্ডে তুমি তোমার ফিউচারে কি হবে একটা আইডিয়া দিলা। নোমান, তুমি তোমার সম্বন্ধে বলো, তারপরে আমি ডাক্তারি লাইনে বলি যতটুকু আমার মাথায় কোলায়। নোমান, তোমার চাকরির ক্ষেত্রে অথবা তোমার যে লাইন, সেটা ফিউচারে তুমি প্রসপেক্ট কি চেঞ্জ হবে, আইডিয়া কি করতেছো? আচ্ছা, লেট মি পুট ইট দিস ওয়ে। করোনা ভাইরাসের কারণে যেটা হয়েছে, মানুষের মোবিলিটি রেস্ট্রিক্ট হয়ে গেছে। আমার জব হচ্ছে মোবিলিটি রিলেটেড। আমি জব করি একটা টায়ার কোম্পানিতে। So if you travel less, company will earn less. At some point, company will start downsizing. It's inevitable unless we go back to the pre-coronavirus mobility, pre-coronavirus market for a specific product for my company. Definitely there will be consequence. Coronavirus impact অনেক সুদূরপ্রসারী হবে। মানে সোফার আমরা যে পরিমাণ ড্যামেজ, যে পরিমাণ আমাদেরকে হিট করছে, আমরা আসলে যেটা হয় অনেক সময় আপনি যদি থুম করে আঘাত পান, আপনি ইনস্ট্যান্টলি ব্যথাটা ফিল করেন না, ব্যথাটা আস্তে আস্তে আপনি ইয়ে করেন, আপনি আসলে ইনস্ট্যান্টলি নাম হয়ে যান, গ্র্যাজুয়ালি আপনি সেই উন্ডটা ফিল করা শুরু করেন। আমার কাছে মনে হচ্ছে যে করোনা ভাইরাসের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম হবে। আপনি একটু আগে যে কথাটা বলছিলেন যে স্মল বিজনেস অলরেডি হ্যাড কাইন্ড অফ ডেসিমেটেড হয়ে গেছে। সো নতুন করে স্মল বিজনেস ব্যাক করবে কিনা, ব্যাক করলে আগে যারা স্মল বিজনেসে ছিল তারা রিকভার করতে পারবে কিনা, বা নতুন কোন স্মল বিজনেস আসবে কিনা তাদের জায়গায়, দ্যাটস আ ভেরি ব্রড ডিসকাশন।
ঠিক আছে, আমি ট্যাক্সের দিকে বারবার যাচ্ছি এই কারণে, কারণ ইট ম্যাটার্স। আমি মনে করি আমাদের জেনারেশন, আমরা যারা আছি এখন, ইউএস এর যে অবস্থা, এভরিবডি শুড বি টট অ্যাবাউট ট্যাক্স। এটা পাবলিককে সবাইকে মানে পর্দার আড়ালে রাখে এক্স্যাক্টলি কিভাবে কাজ হয়। অ্যাকচুয়াল যখন আর্ন করে মানুষ টাকা ট্যাক্স বেশি নিয়ে যাচ্ছে, অথবা মানুষ যখন পড়াশোনা শেষ করে চাকরি করে ব্যবসাতে থাকতেছে, তখন হয়তো ট্যাক্স সম্বন্ধে ওরিয়েন্টেড হয়, কিন্তু ছোটবেলায় এগুলো কেউ টাচই করে না। এবং বেসিক্যালি এটা বড়দের জিনিস টাচ না করাতে পারে খুশি, যে তার কারণ আছে, যত যত পর্দা রাখা যায় তত ভালো। তার কারণ আছে। ডিজনিল্যান্ড যত ফ্যান্সি, যত এক্সাইটিং, ট্যাক্স এবং পলিসি এক্সাইটিং না। তুমি যেটা বললা ইজ টু মাচ কস্টলি ইউনিভার্সিটি টিউশন, তাই না, অথবা সেমিস্টার ফি। কিন্তু দেখো এই জিনিসটা যদি হয়তো মানে মার্কেট ডিমান্ড, মানে বাজারে গেছো, হাটে গেছো, বা মানে তোমার যে জিনিসটা কিনবা, মানে আইটেমটা, সেটা যদি ভালো না হয়, অথবা সেটা ভালো কিন্তু প্রাইস এত বেশি, মানুষজন কিনবে না। বেসিক্যালি মার্কেট প্লেস অথবা তোমার কেনা বেচার অপশনটা যদি না রাখো, তাহলে দেখা যায় তুমি আর্টিফিশিয়ালি ফুলায় ফাঁপায় দাম বাড়াতে পারো। ব্যাপারটা অনেকটা কিছুটা এখানে আছে। এখানে মানুষের পাবলিককে আউট অফ পকেট ব্যাপারটা যেন না থাকে, এই জন্য স্ট্রাকচারটা এমন করে দিছে যে লোন নিবা, ইউ ডোন্ট হ্যাভ টু পে। এখন তুমি যখনই লোন নিবা, তোমার ওই 2500 নাকি 3200 ডাজন্ট মেক এনি ডিফারেন্স, লোন থেকে দিচ্ছি তো। খেয়াল করছো? এই যখনই তুমি স্টুডেন্ট লোনের ব্যাপারটা ইজি করে একদম 0% ইন্টারেস্টে টাকা দিয়ে দিচ্ছ, তখন তুমি 320 মানে 200K নাকি 230K ডাজন্ট ম্যাটার, কারণ তুমি তো পকেট থেকে দিচ্ছ না, 40-30 বছর পরে দিবা। বেসিক্যালি স্টুডেন্ট লোনটা তাদেরকে জোর করে দিয়ে ওরা টাকাটা বাড়াইছে, এবং দে আর আনচ্যালেঞ্জ, কারণ পকেট থেকে কেউ দিচ্ছে না। এটা একটা বিশাল বড় ফ্যাক্টর, তাদের এলাউ করছে টু রেইজ দেয়ার মানি। তুমি যদি পড়তে চাও বাড়ির এলাকার কাছে, তুমি যদি ক্যালিফোর্নিয়াতে যায় না থাকতে চাও, যেখানে বাসা ভাড়া থাউজেন্ড গুণ বেশি, তুমি যদি লোকাল এরিয়ায় থাকতে চাও, এই মাস্তানকে টাকাটা দিতে হবে। এখন তোমার যেন টাকাটা দেওয়ার এবিলিটি নাই, তখন যদি মোলামুলি না করতে পারো, লোন নিবা ইজি। এই জন্য তারা কম্পিটিশনের বিয়ন্ডে চলে গেছে। আপনি আসলে অনেকগুলা টার্ম অ্যাড করছেন এখানে, যেটা নিয়ে আসলে আওয়ার্স আফটার আওয়ার্স কথা বলা সম্ভব। আমি চেষ্টা করবো যে খুব বেশি লেন্দি না করতে। আমি আসলে সুমনকে কথা বলার সুযোগই দিচ্ছি না। সুমন, তুমি এনি টাইম পিচিং করতে পারো। না, অবশ্যই অবশ্যই ভাই। আমি জাস্ট একটা জিনিস করি আর কি, সেটা হলো যে ধরেন আমরা এখানে তিনজন আছি, তিনজন আসলে বেসিক্যালি তিনটা ডিফারেন্ট ফিল্ড থেকে, বাট ইন্টেলেকচুয়ালি আমরা একটা লেভেলের উপরে। সো আমার আইডিয়া হলো যে হ্যাঁ, আমরা আইদার আওয়ার ইমাজিনেশন অর আমাদের স্কিল বা এডুকেশন দিয়ে আমরা কিছু আইডিয়া করতে পারি হোয়াট মাইট বি দ্য ফিউচার। সো যেরকম আমরা ধরেন ফার্দার ডিসকাশন গুলোতে যেরকম করছি এর আগে ডিসকাশন গুলোতে, যে হ্যাঁ আসলে করোনা ভাইরাস ইস্যুটা কতটুকু এফেক্ট করবে, বা আসলে এটা ইনক্রিজ করবে কিনা রেট, বা ডিক্রিজ করবে কিনা, এরকম আমার মানে এই আজকে ডিসকাশনের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, আপনি প্রথমে বলেন ফরিদ ভাই যেটা, যে ইউএসএ তে এরকম ঘটনা অহরহ ঘটে, রায়ট অহরহ ঘটে, কোনো সমস্যা নেই, এরকম ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছে, 2 হয়েছে, সিভিল ওয়ার হয়েছে, লট অফ থিংস ক্যান হ্যাপেন, স্টিল ইউএসএ ইজ ইউএসএ। ঠিক আছে, এখন এই যে আজকের দুইটা ইস্যু যদি স্পেসিফিক্যালি বলি, একটা তো ওয়েল নন, সেটা হচ্ছে হ্যাঁ কোভিড ইস্যুটা, আর একটা হলো যে আমার মানে এই রায়োটের ইস্যুটা, যেটা বা রেসিজম যেটাই বলি না কেন, এইটা কি আসলে হিস্ট্রির চেয়ে ডিফারেন্ট, নাকি ইজ দ্য রিপিটেশন অফ দ্য হিস্ট্রি? এই ইনসিডেন্ট কি আমার ফিউচার কোনো মানে ফিউচারকে চেঞ্জ করতে পারে নাকি পারে না? আমি কি পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, নোমান বলো দেখি তোমার আইডিয়াটা, তোমার কোশ্চেনটা ধরতে পারছি, যে আগের বারের প্রবলেমের সাথে কোভিড কি একই স্কেলের, নাকি কোয়ালিটেটিভলি অথবা কোয়ান্টিটেটিভলি ডিফারেন্ট? যে এবারটা ডিফারেন্ট অবভিয়াসলি, কারণ আগে ওয়ার্ল্ড যেভাবে কানেক্টেড ছিল, এবার না অনেক বেশি ইন্টিমেটলি কানেক্টেড উইথ ওয়ান কান্ট্রি উইথ অ্যানাদার। এই জন্য প্রবলেমটা আমেরিকাতে আগে যদি লোকাল সাফারিং হতো, এবার সাফারিংটা হবে গ্লোবাল সাফারিং, মানে আর একটু বড় স্কেলে হবে, এটা ফর শিওর। আর রিকভারিটা যেহেতু এক কান্ট্রির থেকে আরেক কান্ট্রির সাথে লিঙ্কড, এক দেশ যদি পিছায় থাকে, ওই দেশ পিছানোর জন্য যদি না নর্মালে ফেরত না আসে, অন্য দেশ তারা স্টিমুলাস পাইলেও হয়তো রিকভারিটা হয়তো দেরি হবে, এই জন্য ডিলেড রিকভারি হবে, সাইজ বিগার হবে, রিকভারি উইল বি ডিলেড,
এখন এডিশনাল রেস্ট্রিকশন কি আসবে, লাইফের কোয়ালিটি কি চেঞ্জ হবে, সেটা আপ ইন দা এয়ার, যেটা আমরা ডিসকাশন করতেছি। আমি একটু আমার কোশ্চেন এগেইনস্টে আমি একজন অডিয়েন্স হিসেবে যদি আমার কোশ্চেন অ্যান্সার দিতে চাই, আমি একটু জাস্ট অ্যান্সার দিতে চাইতেছি আর কি, যে আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে, যে বর্তমানে আমার হিসেবে যে ইউএসএ হয়তো বা ওয়ার্ল্ডে নেক্সট কম্পিটিটর হচ্ছে এই করোনা ভাইরাস ইস্যুর আগে 100 বছর আগে ছিল যদি আমি ধরি, সেইটা এখন আমার আইডিয়াতে ম্যাক্সিমাম 30 বছর আগে আছে। বিকজ অফ, আমি আপনাকে বলি যে হ্যাঁ, ইউএসএ সাথে চায়নার একটা বিশাল ট্রেড ইয়ে আছে। ইউএসএ যেভাবে এক্সপোর্ট করে চায়নার কাছে, সেম ভাবে চায়নার থেকে ইম্পোর্ট করে। সো মোটামুটি ইকুয়াল ছিল। দেখা যাচ্ছে লাস্ট 2 ইয়ার্স মনে হয় চায়নার থেকে ইম্পোর্ট বেশি করছে, এক্সপোর্ট কম করছে। সো এই রকম ভাবে ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি ইউএস এর কাছাকাছি ইকোনমিতে কখনোই ছিল না, কিন্তু কারেন্টলি চায়না চলে আসছে। এখন ইউএসএ যেই যেই বিষয়ে চায়নাকে ডোমিনেট করতে চাইছে, যেরকম টেকনোলজিক্যালি হুয়াইকে সে বলছে যে এটা আসলে প্রাইভেসি হ্যাক করতে পারে, বাট ওয়ার্ল্ডে আপনি দেখেন 60% টেলিকমিউনিকেশন ডিভাইস ইজ মেড বাই হুয়াই। সো আপনি আসলে যদিও এটা বলেন যে আমি আসলে এটা নিব না, কিন্তু ওয়ার্ল্ডে সবাই অলরেডি নিয়ে ফেলছে। সেকেন্ড হলো, টেকনোলজি এত ফাস্ট যাচ্ছে যে আপনি যদি চিপার টেকনোলজি কাউকে অফার করেন, আমি আপনার সাথে যতই লয় না কেন, ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে আমি ডেফিনেটলি চিন্তা করব যে আমার কোন জায়গা থেকে সেভ হচ্ছে, সো আমি ওইটা নেওয়ার চেষ্টা করবো। সো এই দিক থেকে জানার একটা ভালো বেনিফিট আছে। আর একটা ইস্যু যেটা আমি বলবো, যে ইউএস এর একটা বড় বেনিফিট হলো সে জিওগ্রাফিক্যালি অনেক বেশি মানে বেনিফিটেড, যে ল্যান্ড অনেক সব কান্ট্রি থেকে অনেক দূরে, সো তার বর্ডারের সাথে 2টা কান্ট্রি আছে, সো অনেক স্টেবল, রিসোর্স অনেক বেশি আছে, হায়ার অ্যালটিটিউড, এভরিথিং। বাট প্রবলেমটা হইলো, দেখেন ইউএসএ যেই ইস্যুতে আসলে মানে এই আর্মি দিয়ে বা যেটা দিয়ে হোক ওয়ার্ল্ড একটা ডমিনেট নিয়ে রাখতে পারছে, চায়না এটা বাইপাস করে অন্যভাবে নিতে চাচ্ছে। সেটা হইলো ফিনান্সিয়ালি, চায়না লোন দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার করে দিচ্ছে বিভিন্ন কান্ট্রিকে। এবং আমি যেটাকে চায়নার জন্য থ্রেট বলবো, সেটা আমি এখন চায়নার জন্য অপরচুনিটি হিসেবে দেখতেছি কাইন্ড অফ, যে ইউএসএ যেহেতু সবার মধ্যে একটা ঝগড়া লাগায়া নিজের মোরাল হিসেবে প্রবলেম সলভ করতে গেছে, চায়না যদি এখন এই রোলটা এইভাবে নেয়, ইউএসএ একটা বাইরের কান্ট্রি, সে আমার কোনোভাবেই আমার সাথে ল্যান্ডে কানেক্টেড না, সো আমি রাশিয়া, তুমি চায়না, আমাদের মধ্যে ঝগড়া বাঁধাচ্ছে ইউএসএ, সো কি দরকার আমাদের, আমরা নিজের অ্যালাই হয়ে যাই, ইন্ডিয়ার সাথে চায়না অ্যালাই হয়ে গেল। আপনি চিন্তা করেন যে ইউএসএ কে যদি পুরো ওয়ার্ল্ড চিন্তা করে আজকে থেকে সেপারেট করে দিবে, কিন্তু ওয়ার্ল্ডের কোনো প্রবলেমই হবে না। জাস্ট একটা জায়গায় আমি যেটা বলবো যে হ্যাঁ, ইউএসএ একটা জায়গায় ইয়ারে আছে, সেটা হলো যে মানে যেটা বলে ওয়ার বা ডিফেন্সের ক্ষেত্রে। ফরিদ ভাই কিছু বলবেন? হ্যাঁ ফরিদ ভাই। আচ্ছা, মানে আমি নোমানকেই দিব, কিন্তু তোমার ওই যে বললা না যে আমেরিকা যদি না থাকে আজকে, তাহলে সারা ওয়ার্ল্ডের কোনো প্রবলেম হবে না এক্সেপ্ট মিলিটারি, তাই না? কিন্তু মিলিটারি ইটসেলফ তো নট এসেনশিয়াল। কারণ ধরো তুমি অত বড় মিলিটারি তো প্রয়োজন নাই। মিলিটারি হলো অলওয়েজ হলো ব্যাকআপ, মানে যুদ্ধ লেগে গেছে তখন কে পাওয়ারফুল, কিন্তু যুদ্ধ যদি না লাগে মিলিটারি প্রয়োজনীয়তাও কমে যাবে, এক নম্বর। আর 2 নম্বর হলো অন্য দেশের মিলিটারি অ্যাবিলিটি নাই তা তো না, আছে হয়তো আমেরিকার মতো তো গ্র্যান্ড না, কিন্তু এত বড় মিলিটারি তো লাগবেই না যদি যুদ্ধই না লাগে, তাই না? তাহলে ইভেন ফর মিলিটারি দে আর নট ম্যান্ডেটরি, ইটস জাস্ট এ গুড অপশন। কারণ তুমি সেলফোন কিনবা, তুমি কি অনেক পাওয়ারফুল র্যামের কিনবা নাকি অল্প হলেও চলবে? মিলিটারিটা যদি তোমার যুদ্ধই না লাগে, হয়তো মিলিটারি অত বেশি প্রয়োজন নাই। তাহলে তোমার আইডিয়া অনুযায়ী যে আমেরিকা যদি আজকে না থাকে অথবা ডাউনফল হয়, সারা ওয়ার্ল্ডের অন্য দেশের কোনো ডিরেক্ট প্রবলেম হওয়ার কথা না, কারণ আমেরিকা হলো ইম্পোর্টার, এক্সপোর্টার না, তাই না? কিন্তু আমেরিকান যারা পলিসি মেকার, তারাও কিন্তু এটা নিয়েই গরিব। এই জন্যই তাদের ফরেন পলিসি, বিজনেস সিক্রেসি এবং ওয়াল স্ট্রিটে ট্রেডিং, ইনভেস্টমেন্ট, এগুলা করেই তাদের ওই ফিউচারটাকে প্রোটেক্ট করতে চায়, যে আমাদের তো আমরা জানি উই আর নট এসেনশিয়াল ফর আদার কান্ট্রিজ টু সার্ভাইভ, কিন্তু আমাদের যদি সার্ভাইভ করতে হয়, we need to give them an impression, or we need to create a value that other people has to accept that we are valuable. তো এটা তারা কিভাবে করে, আমি হয়তো তুমি টাচ করো না, এটা তারা করে কয়েকটা উপায়। এক নম্বর হলো টাকা দিয়ে। খুব সিম্পল, কিভাবে বলি তোমাকে। আমেরিকা যদি সবাই বলে চায়না থেকে এত ডলারের জিনিস আনে, এটা তো আমেরিকার জন্য লস, কারণ আমেরিকার ডলার খরচ করতে হয়, আর চায়না হলো গেইনার, তাই না?
কারণ চায়না টাকা পাচ্ছে আর আমেরিকার টাকা খরচ হচ্ছে। কিন্তু এটার ইনভার্সটা দেখো, তুমি চায়নার কাছ থেকে গত 50 বছরে কমপক্ষে 25 ট্রিলিয়নের জিনিস আনছো, কমপক্ষে। এখন এই 25 ট্রিলিয়নের চায়নার কাছে 25 ট্রিলিয়ন ডলার আছে। এই ডলারটা পানি হয়ে যাবে যদি আমেরিকা এই মুহূর্তে ভ্যানিশ হয়ে যায়। চায়না কি সেটা চাবে? তার এত অ্যাসেট, 25 ট্রিলিয়ন ডলার, এই জন্যই চায়না চাবে না আমেরিকা দুম করে ভ্যানিশ হয়ে যায়, কারণ তার টাকাটা লস হবে। এটা হলো একটা অ্যাসপেক্ট গেল। আর একটা অ্যাসপেক্ট হলো এই তেলের সাথে লিঙ্ক জানো ডলার। কাজেই এই সারা ওয়ার্ল্ডে যত তেলের ফ্যাক্টরি আছে তারা সবাই তেল বিক্রি করছে ডলারে। তাহলে সৌদি আরব গত 50 বছরে মনে করো 50 ট্রিলিয়ন ডলারের তেল বিক্রি করছে এবং প্রত্যেকটা টাকা হলো ডলারে। আমেরিকা যদি ভ্যানিশ হয় তাদের টাকাটা পানি। তাহলে ঠিকই এরকম সৌদি আরব চাবে না আমেরিকা দুম করে ভ্যানিশ হয়ে যায়। এখন তারাই এই জন্য ইনডিরেক্টলি চাবে দে শুড সার্ভাইভ, বাট উই আর নট অ্যালাউড টু ডমিনেট দেম। কিন্তু তারা চায় অ্যাটলিস্ট আমেরিকা বেঁচে থাকুক, কারণ মরে গেলে তো টাকাটা পানি হয়ে যাবে। এখন তাদের ডিফেন্সটা কি? তাদের ডিফেন্স হলো, চায়না অথবা সৌদি আরবের কথা বলতেছি, তারা জানে যে টাকাটা পানি হয়ে যাবে, কিন্তু তাদের ডিফেন্সটা হলো তারা বসে বসে ওই ডলার দিয়ে আমেরিকার বিজনেস আবার কিনে। যেমন অ্যামাজনের 20% শেয়ার কত সৌদি আরবের ওনার, তুমি তো জানো না। মানে অ্যামাজনের যে ওনার সে হয়তো 51% তার শেয়ার, এই জন্য তাকে বলে সে সিইও এবং সে মেজরিটি ডিসাইড করতে পারে। কিন্তু 20% শেয়ার, গুগলের 30% শেয়ার। এরকম আমেরিকার যারা বিজনেস, এইটাও হয়তো আবার ওই চায়না এবং সৌদি আরবের বড় বড় লোকরা যারা ডলার নিয়ে বসে থাকে, টাকার মধ্যে টাকা, এটা সবাই জানে এটা একটা প্রিন্টেড পেপার, এটা ইন্ট্রিনসিক ভ্যালু না। ইন্ট্রিনসিক ভ্যালু আছে কি ল্যান্ডের, বিজনেসের, এই অ্যামাজনের। এরা ওই টাকাটা দেওয়ার ওটা কিনে ফেলছে। এখন তুমি আবার চিন্তা করো, সৌদি আরব যদি দেখে হায় হায় আমি যে 30-40 ট্রিলিয়ন ডলারের আমেরিকাতে বিজনেস ইনভেস্ট করছি এবং অ্যামাজন তো গুড, তাহলে সে চাবে না কোনো কারণ ছাড়া উইদাউট এনি বিগ রিজন দুম করে অ্যামাজনকে ডিস্ট্রয় করতে। তারাও চাবে অ্যামাজন সার্ভাইভ করুক। এইভাবেই আমেরিকার ইকোনমি অন্য দেশের সাথে এমন ভাবে মানে ওতপ্রোত ভাবে লেগে আছে, অন্য দেশ চাইলেই দুম করে আমেরিকাকে ডাউন করতে পারবে না। ডাউন হলে ভেরি স্লো, গ্র্যাজুয়াল, ওভার 50 ইয়ার্স, ওভার 100 ইয়ার্স গ্র্যাজুয়াল ট্রানজিশন হবে, আগের মতো সুইচের অন এন্ড অফের মতো হবে না। এজন্য মানে ইফেক্টটা হবে স্লো এন্ড সাস্টেইন। চায়না, রাশিয়া এবং এশিয়া ইনক্লুডিং মনে করে ইন্ডিয়া, তারা যদি রিয়েলি ফিল করে যে উই শুড গেইন আওয়ার ওন ইন্ডিপেন্ডেন্স আউট অফ আমেরিকাস ডমিনেশন, তাহলে আমরা যদি নিজেরা বিল্ড আপ করি, ওই এটা 50 বছর লাগবে, একদিনে দুদিনে হবে না। এটা হলো আমার ইনপুট, যে আমেরিকা কেন দুম করে ভ্যানিশ হয়ে যাবে না, ডিসপাইট তারা যদি চায়ও সময় লাগবে। আমাদের লাইফ টাইম তো পার হয়ে যাবে হয়তো। When the globalization, the concept become real, when it materialized, by that time আপনার স্ট্রংগেস্ট ইকোনমি গুলাতে কর্পোরেশনের যে ভূমিকা এবং গভর্নমেন্টের যে ভূমিকা, সেটা থেকে এটা প্রতীয়মান। কর্পোরেশনস কন্ট্রোল গভর্নমেন্ট, গভর্নমেন্ট ডাজ নট কন্ট্রোল কর্পোরেশন এনিমোর। They don't have the power. They don't have the financial power. Let me ask you this question. এবং এটা নিয়ে আমার সময়ের মধ্যে অনেক কথা হয়েছে। আমরা অলওয়েজ শুনি, আমি ইউএস আসার পর থেকেই প্রথম যখন শোনা শুরু করছি এই জিনিসগুলো, যে ইউএস এর এত লোন। আমার কোশ্চেন হলো, ইউএসএ ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী কান্ট্রি, এর এত লোন আসে কোত্থেকে? সো আমি দুজনের কাছে প্রশ্ন করতেছি যে ইউএস এর লোনটা কার কাছে? ইউএসএ বেসিক্যালি আপনার সিগনিফিকেন্ট লোন 70% লোন হলো ইউএস এর লোকজনের কাছেই। কারা তারা? এবং এটা হলো বেসিক্যালি বড় বড় অর্গানাইজেশন এবং সোশ্যাল সিকিউরিটি যে ট্রাস্ট আছে, এটা একটা সিগনিফিকেন্ট লোন দিছে আর কি। আমরা জেনারেল পাবলিকও কিন্তু লোনের পার্ট, কারণ তুমি খেয়াল করো গভর্নমেন্ট বন্ডের কথা বলতেছেন। হ্যাঁ, না তুমি যেটা বললা যে আমেরিকা এত লোনটা কে নেয় আর লোনটা কে দেয়, লোনটার কারণেই আমেরিকার ইকোনমিটা অনেক বড়, তাই না? আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলি যে আমি আমেরিকাতে যখন আসছিলাম তখন আমার ডেট ছিল 0, মানে লোন ছিল না, বরঞ্চ আমার 10-15 হাজার টাকা ছিল ডলার, যেটাতে আমি লাইফ স্টার্টআপ হিসেবে নিয়ে আসছিলাম, কাজে আমি ছিলাম পজিটিভ ব্যালেন্সে। কিন্তু আমেরিকাতে আসার পর স্লোলি তুমি যখন দেখবা আমেরিকার কালচারটাই হলো তুমি ফিউচারকে বাজি রেখে প্রেজেন্ট লাইফটা এনজয় করা। এটা হলো জেনারেল ফিলোসফি।
হুম। কারণ তুমি মনে করো তুমি জানো একটা চাকরি তুমি পাবা অথবা চাকরি কেবল জয়েন করছো, তুমি জানো তাহলে 20 বছর চাকরি করবা এবং আরো 10 বছর রিটায়ারমেন্ট পাবা, তো 30 ইয়ারে তোমার এত টাকা আসবে, এত পরে এসে আমি বুড়ো অবস্থায় এনজয় করে লাভ কি? হোয়াই নট টেক এ লোন রাইট নাও? এই জন্য দেখবা যে মানুষ 10,000 টাকা বেতন পায় ভালো চাকরি করে, কিন্তু তার 7 থেকে 8,000 টাকা শুধু লোনের ডাউন পেমেন্টে যায়, বাড়ি লোন, গাড়ি লোন, এই ইন্স্যুরেন্স, ওই ইন্স্যুরেন্স, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে ইন্ডিভিজুয়াল আমেরিকাতে অল অ্যাডাল্ট যদি রাফলি এরকম প্রপোর্শনের লোন নেয়, তাহলে বেসিক্যালি দেখো এই ব্যাংক এবং বিজনেস তারা অনেক টাকা চালাচালি করতেছে। ভার্সাস বাংলাদেশের কথা চিন্তা করো, বাংলাদেশে হলো শুনশান নিরাপত্তা, যে ইনকাম করতেছে চুপ করে তার ব্যাংকে রাখতেছে, টাকা খাটাচ্ছেও না, টাকা বেশি মানুষকে দেখাচ্ছেও না, আর লোন তো দূরের কথা। এই জন্য আমেরিকাতে ভার্সাস বাংলাদেশে তুমি আমেরিকা ইকোনমি বড়, কারণ এটা বেসিক্যালি ক্যাশ ফ্লো বেশি, ডেপ্থ বেস, তাই না? আর বাংলাদেশে হলো সব হলো টেনজিবল, মানে অ্যাকচুয়াল স্টাফ যেটা ধরা যায়, টেনজিবল জিনিস নিয়ে হলো তাদের মানে ফিউচারটা প্ল্যান। আর এখানে হলো ডেপ্থ অথবা ইকোনমি অথবা লোন বেসড। কাজে আমরা নিজেরাও কন্ট্রিবিউট করতেছি বিগার ইকোনমির জন্য, কারণ আমি মাসে মনে করো 10,000 টাকা পাই ফর এক্সাম্পল, তাহলে আমার লাইফে আরো 30 বছর আছে মনে করো, তাহলে 30 বছর মাসে মাসে যদি আমি 7,000 টাকা করে লোন দেই, তাহলে কত টাকা আমি টুয়ার্ডস দ্য ইকোনমি কন্ট্রিবিউট করতেছি। কিন্তু আমি যদি লোন না নিতাম, নিজের পকেটটা খরচ করতাম, তাহলে কিন্তু এটা ইকোনমিতে ডিরেক্টলি যাইতো না, আমার পার্সোনাল লাইফে যাইতো। কিন্তু যেহেতু লোনের মাধ্যমে এটা আমি পে করতেছি, এটা ইকোনমির মাধ্যমে পেটা করতেছি, এই জন্য ইকোনমিটা বড় হয়ে যায়। আমি ভাই আসলে প্রশ্নটা করছি এই কারণে, আপনাদের সবার যেটা বলছেন সবগুলাই আসলে পার্ট অফ বিগার অ্যান্সার, অ্যাবসলিউটলি রাইট। এই যে ক্রেডিট বেসড যে ইকোনমি, সেটা হচ্ছে একটা পাম্পড আপ ইকোনমি, এটা হচ্ছে একটা গ্যাম্বলিং ইকোনমি, ঠিক আছে? গ্যাম্বলিং এ আপনি জিতবেন, আপনি হারবেন। আর ইউএস ইকোনমি হচ্ছে আপনার ফিউচারের ইকোনমি, আপনি আজকে আপনি ভবিষ্যতে কামাই করবেন ওই আশায় এখন খরচ করতেছেন। আর দের ইজ এ ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ক্যাশ বেসড ইকোনমি এবং ক্রেডিট বেসড ইকোনমি। ইউএস এর ইকোনমি হচ্ছে ক্রেডিট বেসড ইকোনমি, যেটা আগে ছিল না, ঠিক আছে? ক্রেডিট বেসড ইকোনমির অনেক সুবিধা আছে, কারণ তখন ক্ষমতা চলে যায় টাকাওয়ালা লোকদের হাতে সোললি, ঠিক আছে? এবং দ্যাটস ওয়াই ইন্টেনশনালি ক্রেডিট ওয়াজ ইন্ট্রোডিউসড। ক্যাশ ইজ নট ভোলাটাইল। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি দোকানে গেছেন, মুদি দোকানে গেছেন, আপনি একটা এলাকায় থাকেন, মুদি দোকান থেকে আপনি ক্যাশে খান। আপনি যদি এলাকা ছেড়ে চলেন, মুদি দোকানদারের কোনো লস নাই, একটা কাস্টমার চলে গেল, বাট যদি তার সব কাস্টমারই ক্যাশে কেনাকাটা করে, ইটস এ স্টেবল ইকোনমি। ক্রেডিট ইজ ভোলাটাইল। ক্রেডিট ইজ এ প্রমিস, নট সার্টেনটি, ঠিক আছে? আপনি দোকান থেকে বাকি খাচ্ছেন, এক এলাকায় থাকেন, আপনি হাওয়া হয়ে গেলেন। যতদিন আপনি এলাকায় ছিলেন, আপনি বাকিতে খাচ্ছেন, দোকানদারের ক্রেডিট ইয়ার ক্রেডিট জমতেছে, আপনার ক্রেডিট জমতেছে, দোকানদারের অ্যাসেট বাড়তেছে, ঠিক আছে? প্রজেক্টেড অ্যাসেট, রিয়েল কোনো ভ্যালু নেই। আপনি এলাকা ছেড়ে চলে গেলেন, ক্রেডিট ইজ ভ্যানিশড, ঠিক আছে? এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স ইন ইউএসএ। আমার কাছে এটা অ্যাবসার্ড লাগে যে মানুষজন কিভাবে মাইন্ডলেসলি just give into that idea because they can enjoy the life now, and that's the catch. আপনি এখন এনজয় করতেছেন, বাট আপনি যদি চিন্তা করেন এভরিথিং হ্যাজ ব্যালেন্স, যদি কোনো কিছু শাই করে উপরে উঠে যায়, এটা anything that goes against the gravity must follow the law of gravity and come down to the earth, এবং সার্টেন ভেলোসিটিতে আসবে। তোমার এই পয়েন্টের সাথে স্টিপ অফ দ্য কার্ভ যত স্টিপ, ডাউনফল তত স্টিপ। এক্স্যাক্টলি, আপনি যত এনার্জি নিয়ে উপরে গেছেন, সেম এনার্জিতে আপনি মানে মাটিতে পড়বেন। এই কারণেই আপনার এই যে ক্রেডিট বেসড ইকোনমিতে একটা টার্ম আছে যেটাকে বলে ডিলেভারেজিং, যেটা নিয়ে কেউ কথা বলতে চায় না। ডিলেভারেজিং, আপনি এখনকার পলিটিশিয়ান যারা করতেছে, দে আর জাস্ট পুটিং এ শ্যারেড, লোকজনকে এই ডিলেভারেজিং থেকে ভুলায় রাখার চেষ্টা করতেছে। দে আর জাস্ট অ্যাডিং ডেপথ। চিন্তা করতেছে তারা মরে গেলে পরবর্তী জেনারেশন যে পলিটিশিয়ান আসবে তারা এটা হ্যান্ডেল করবে, ঠিক আছে? তারা হচ্ছে যে রাইজিং ইকোনমির ইয়ে নিয়ে যাবে। বেসিক্যালি হোয়াট ডিলেভারেজিং সেজ, আপনি প্রজেক্টেড জিডিপি থেকে যতখানি উপরে উঠছেন, আপনি যে ভোলাটাইল ক্রেডিট তৈরি করছেন, বেসিক্যালি ইট উইল ভ্যানিশ। এবং ইউএসএ তে একটা মোটামুটি মিডিয়াম স্কেলের ডিলেভারেজিং হয়েছে 2008-এ, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পরে। The funny thing is that the purpose of the deleveraging হলো আপনার পাম্পড আপ যে কার্ভটা ইকোনমির, সেটাকে টেনে জিডিপির প্রজেক্টেড জিডিপির নিচে নিয়ে আসা, যাতে আপনি বাবলে না, মানে আপনি মানে এক্সট্রাপোলেট পজিশনে না থাকেন, আপনি যাতে আস্তে আস্তে গেইন করে আপনার জিডিপির প্রজেকশনটা ধরতে পারেন।
কর্পোরেশন বিলিয়নাররা যেখানে যাবে ক্ষমতা সেখানেই যাবে। এগেইন এখানে একটা কথা বলার আছে, ওয়ার্কফোর্স মুভ করে না কিন্তু ক্যাপিটাল মুভ করে। অ্যাজ লং এজ বিলিয়নিয়াররা ইউএসএ থেকে ক্যাপিটাল পুরো ওয়ার্ল্ডে ইয়ে করতেছে, it kind of replaces the US government's policy power. So, তাহলে plutocratic money power is replacing government policy power. তোমার এই পয়েন্টে আমি দেখো একই রেলিভেন্টে তুমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছো আমি জাস্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তুমি যেটা বলছো যে প্লুটোক্রেসি এবং কিছু কর্পোরেশন যারা ইলেক্টেড অফিসিয়াল না এবং যারা পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল না, তারা আলটিমেট ডিসিশন মেকার এবং তারা এই কান্ডারি ধরে আছে দেশ কোন দিকে যাবে, ভালো উন্নতি অবনতি এবং কোন ডিরেকশনে। তাদেরকেই দেখবা কনস্পিরেসি থিওরি ওয়ালারা বলে শ্যাডো গভর্নমেন্ট। আমি ভাইয়া আপনি খুব ভালো কথা বলছেন, দ্য রিজন আই ইউজ দিস ডিফারেন্ট টার্ম। আমি আরেকটা পয়েন্ট, আর ঠিক একই ল্যাঙ্গুয়েজ আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করি। এই শ্যাডো গভর্নমেন্টটা যখন ডোমেস্টিক জায়গায় মানে ইনফ্লুয়েন্স করতেছে তখন সেটাকে শ্যাডো গভর্নমেন্ট বলেই ছেড়ে দিচ্ছে। কিন্তু শ্যাডো গভর্নমেন্টটা যখন এই যে কর্পোরেশনটা তুমি যেটা বলতেছো বিদেশে যে ইনফ্লুয়েন্স করতেছে, কারণ তারা দেশের চেয়ে বড় হয়ে গেছে কর্পোরেশন। লুক এট ফেসবুক এন্ড গুগল, অ্যামাজন। হ্যাঁ এক্স্যাক্টলি। তাদেরকে এখন নতুন নয়, টার্মটা অনেক পুরাতনই, কিন্তু তখন কনস্পিরেসি থিওরিরা এই আইডিয়াকে বলে নিউ ওয়ার্ল্ড অর্ডার। নাম শুনছো নিশ্চয়ই? জি ভাই। বেসিক্যালি তারা আনরিয়েল না, এবং তাদেরকে নিয়ে যদি আর্টিফিশিয়াল কথা বলো বেসিক্যালি দেখবা যে মানুষজন তোমার কথার ভ্যালিডিটি নষ্ট করে দিবে, ও কনস্পিরেসি থিওরি, কিন্তু সিচুয়েশনটা কিন্তু রিয়েল। ডিসএগ্রি করব না, আমি জাস্ট আপনার সাথে অ্যাড করব এইভাবে, যারা এটাকে শ্যাডো গভর্নমেন্ট বলে দে হ্যাভ আ সার্টেন পলিটিক্যাল বায়াস। অবশ্যই। বাট প্রবলেম হচ্ছে যারা বেসিক্যালি এই প্রবলেমে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে তারা ওদেরই দলের। আমেরিকান ড্রিমার নাই, সবাই আসলে এখন সার্ভাইভ করার জন্য স্ট্রাগল করতেছে। মানে বেসিক্যালি আমেরিকান ড্রিম বলতে কি, মানে বেসিক্যালি ক্লাস শিফটের যে প্রমিস যে আপনি গরিব অবস্থায় জীবন শুরু করলেন, বাট ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক এনাফ, ইউ ক্যান go to the next level. That was the promise, right? That is no more. ইকোনমি চলে ট্রানজাকশন দিয়ে, স্পেশালি এটা আপনি যখন ক্রেডিট বেসড ইকোনমি দেখতেছেন, ঠিক আছে? ক্রেডিট ডিফল্ট হয় কখন? আপনি যখন টাকা দিতে পারবেন না। টাকা আপনি দিতে পারবেন না কখন? যখন মানুষের হাতে টাকা থাকবে না। So if you earn less, there is a higher possibility of credit deficiency, right? Transaction itself is a trust based, মানে ক্রেডিট বর্দিনেস। এখন তো ক্রেডিট স্কোরে কনভার্ট করে, কিন্তু ক্রেডিট স্কোর বাদ দাও, অ্যাজ এ পারসন আমি যদি দেখি তোমার প্রসপেক্ট আছে, ইউ ক্যান পে ব্যাক, তখন আমি মোর মোটিভেটেড হবো তোমাকে লোনটা দেওয়ার জন্য অথবা ট্রানজাকশনটা কমপ্লিট করার জন্য। এই জিডিপি আর ডেপ্টের মধ্যে গ্যাপ যদি অনেক বড় থাকে, তোমার 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 ক্রেডিট বর্দিনেস অথবা ট্রাস্ট লেভেল কমে যাবে। এই আমেরিকাতে বেড়ে যাওয়াতে আউট অফ কান্ট্রি আগে যেভাবে ট্রাস্ট করে আমেরিকার সাথে বিজনেস করতে চাইতো, কারণ তারা জানে এক সময় আমেরিকা ফেরত দিতে পারবে, দে হ্যাভ দ্য ক্যাপাসিটি, কারণ তারা এত ডেফিসিটে নাই। এই অন্যান্য কান্ট্রি দেখছে বরঞ্চ আমাদের ক্যালকুলেশনে আমাদেরই প্রসপেক্ট ভালো, তাহলে আমেরিকাতে এত তোয়াই চর্ত দরকার নাই। এই জন্য ইন জেনারেল আমেরিকার ট্রাস্ট সারা ওয়ার্ল্ডে ইন জেনারেল ইনডিরেক্টলি কমে যাচ্ছে। আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো যে ইউএস এর ইকোনমি এত বড়, বা ধরেন এই যে বললাম যে টোটাল 22 ট্রিলিয়নের মতো এটার টোটাল ভ্যালু, হ্যাঁ, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে ইউএস এর ইকোনমিটা কাইন্ড অফ ইনফ্লেটেড বা পাম্পড একটা ইকোনমি। এই জন্য ধরেন আপনার কাছে একটা প্রোডাক্ট আসল ভ্যালু হইলো 5 টাকা, আমি আপনার কাছে সেটা 50 টাকা হিসেবে বিক্রি করতেছি, সো এটা কিন্তু জিডিপিতে অ্যাড হচ্ছে, বাট আলটিমেট এর ভ্যালু কিন্তু 5 টাকাই। কাইন্ড অফ বলতে পারি যে হ্যাঁ ইউএস এ জাস্ট হেলথ কেয়ারে আপনি দেখেন যে যেই ট্রিটমেন্টটা ইউএসএ তে করতে, ধরো সাপোজ আমি যদি বলি যে একটা বাচ্চা ডেলিভারি করার ক্ষেত্রে, আমি যতটুকু সবার কাছ থেকে শুনছি যে ইউএসএ তে আপনার অলমোস্ট মেডিকেল বিল আসবে 55,000, নর্মাল ডেলিভারি ক্ষেত্রে 55K আপনার বিল আসবে। এটা আসলে ধরেন অন্য ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় জানেন, এটা আমি প্রিটি শিওর যে এটার মানে মোটামুটি ধরেন অবশ্যই 15 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ লাগবে, এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? সো এই যে আমি এডিশনাল এই 20 গুণে ধরেন আমি এই ভ্যালু অ্যাড করলাম জিডিপি তে, এটা কিন্তু আসলে কাইন্ড অফ সিস্টেমেটিক্যালি আমি এটাকে বলে ফেলছি যে হ্যাঁ ইটস এ পার্ট অফ জিডিপি। 1
সেকেন্ড হলো যে আমি একটা শেয়ারের ভ্যালু 10 টাকা, আমি এটাকে আর্টিফিশিয়াল একটা মার্কেটে ক্রাইসিস ক্রিয়েট করে সেটার ভ্যালু 90 টাকা বানায় রাখছি বা 100 টাকা বানায় রাখছি। এই যে আমি 10 গুণ ভ্যালু আর্টিফিশিয়ালি ক্রিয়েট করে রাখছি। সো এটা ট্রানজাকশন হচ্ছে আমার ওই আর্টিফিশিয়াল ভ্যালুতে, ওয়ারাজ এটা আসলে রিয়েল হয়তো বা ভ্যালু হওয়ার কথা 10 টাকা, বাট আমি যেভাবেই হোক ম্যানিপুলেট করে হোক বা আমি নিজে আর্টিফিশিয়ালি মার্কেটে শেয়ার কিনতেছি, সো দ্যাট আমারটা সবসময় দেখা যায় যে বেশি হচ্ছে, যেটা এখন হচ্ছে আর কি, যে এখন অলরেডি ইকোনমির অবস্থা খারাপ কিন্তু শেয়ার মার্কেটের অবস্থা ভালো। সো ইটস আ কাইন্ড অফ আমি এটাকে কন্ট্রোল করে রাখছি যে অলওয়েজ। সো আমার কাছেও মনে হয় যে না, ইউএস এর ইকোনমিটা বেসিক্যালি এভাবে পাম্প আপ করা হয়েছে যে ইট লুকস ভেরি লুক্রেটিভ। হ্যাঁ, তোমার অবজারভেশন 100%। আমি এই জন্য বলতেছিলাম যে জিডিপির তুলনায় ডেট বেশি এবং পাম্প আপ, যেটা মানে নোমান বলতেছিল ইকোনমিটা পাম্প আপ। আমার ইস্যুটা ঠিক এই পয়েন্টে অ্যারাউন্ডে, ভালো করে খেয়াল করো, যত বেশি পাম্প আপ অথবা এমপ্লিফাইড অর নোমানের ভাষায় লেভারেজড, তত বেশি ফ্র্যাজাইল ইন টার্মস অফ রিয়েল ক্রাইসিস। এই জন্য বলতেছি, যখন ইকোনমি কোনো কারণে ক্র্যাশ করে, আইদার ডিউ টু ইন্টারনাল প্রবলেম অর ওয়ার্ল্ড প্রবলেম অর ইন্টারন্যাশনাল প্রবলেম, তখন হিট সবচেয়ে বেশি খাবে যারটা তত বেশি পাম্প আপ অথবা যত বেশি লেভারেজড। রাইট, কারণ আমরা তিনজনই তিন ভাবে জিনিসটা নিয়ে এসেছি ডিসকাশনে। দেখো, তুমি যেটা বললা যে ইউএস এর ইকোনমিটা পাম্প আপ এই সেন্সে যে একটা জিনিসের দাম বাড়ায় মানে টোটাল ট্রানজাকশনের অ্যামাউন্টটা বাড়ানো হচ্ছে, এটা সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করবো। দেখো, যে এই জিনিসটা করতেছে সে কিন্তু এই ট্রানজাকশনটা করতেছে ক্রেডিট কার্ডের লোন দিয়ে। সো দ্যাট পাম্পড আপ ট্রানজাকশন ইজ কামিং অ্যাডিং মোর ডেট। নোমান, তোমাকে আরেকটু বলি যে আমি যে ক্রেডিট কার্ড দিয়ে একটা বড় অঙ্কের জিনিস কিনলাম, কিনলাম, এখন আমার ক্রেডিট কার্ডকে আবার সেন্ট্রাল ব্যাংক লোন দিছে। We do a job that you don't like to earn money to buy the things that you don't need to impress the people we don't like. যেটা হইছে আপনার এই যে 2008 হাউজিং ক্রাইসিসের কারণ হচ্ছে যার হাউস লোন ছিল না তাকেও হাউস রিমর্গেজ করে টাকা দিচ্ছে খরচ করার জন্য। ক্রেডিট ইজ গুড অর ব্যাড, এটা অ্যান্সার দুইটাই। আপনি যদি ডিজনিল্যান্ডে ট্যুর করার জন্য ক্রেডিট কার্ডে লোন করেন, দ্যাটস আ ব্যাড ক্রেডিট। আপনি যদি একটা ইনভেস্ট করার জন্য ক্রেডিট কার্ডে লোন করেন, যেটা আপনাকে প্রোডাক্টিভিটি দিবে, যেটা আপনার ভ্যালু ক্রিয়েট করবে, দ্যাট ইজ এ গুড ক্রেডিট। অ্যালেন গ্রিনস্প্যানের পলিসি, যেটা হচ্ছে লং টার্ম ধরে 0% ইন্টারেস্ট দিয়ে রাখছিল, দ্যাট কাইন্ড অফ ইনফ্লুয়েন্সড রিস্কি ইনভেস্টমেন্ট। এবং রিস্কি ইনভেস্টমেন্টটা এমন লেভেলে গেছে যে আপনার যার লোন নেই তারও লোন দিছে। এখন নোমান, শোনো, তুমি যে বললা এটা তুমি যদি রিয়েল তোমার নিজের জমানো টাকা আরেকজনকে লোন নাও, তাহলে তুমি দেখবে এটা তো অ্যাবসার্ড, কেন আমি এটা করবো, তাই না? প্রবলেম কি জানো, ব্যাংক যখন লোন দেয় তাদের টার্মস এন্ড কন্ডিশন থাকে যে তাদের এই চেক লিস্ট গুলো যদি ফিল আপ করে এবং তাদের এই ক্রাইটেরিয়াটা যদি ওকে থাকে, দে আর অ্যালাউড টু গিভ দ্য লোন। এখন তারা দেখে আমি তো কোনো পলিসি অথবা চেক লিস্ট মিস করি নাই, আমি যদিও জানি এই লোকটার অ্যাবিলিটি নাই এই টাকাটা দিবে না, কিন্তু আমার এটা চেক লিস্ট ফিল আপ করছে, কাজে আমি যদি লোনটা দেই, আই উইল বি প্রোটেক্টেড বাই দ্য ফেডারেল গভর্নমেন্ট টু বি গেট বেইলড আউট। আমি আপনাকে অ্যাড করব ভাইয়া, to do that they actually minimize the criteria, they had to minimize the criteria। সেটা কিভাবে করছে? পলিটিশিয়ানদের টাকা দিছে, তারা ডিরেগুলেট করছে আপনার, যাতে আপনার এই যে পরে ট্যাক্স পেয়ার মানিতে বেল আউট নিতে পারে। তাহলে এটার মধ্যে দুইটা খেয়াল করো, তুমি যদি তোমার পলিসিটাকে রেস্ট্রিক্ট করে নাম্বার অফ লোন তুমি যদি কম দিতে পারো, ভার্সাস তুমি যদি কিছু টাকা খরচ করো পলিসিটাকে লুজেন করার জন্য, কিন্তু এটার বেনিফিট হিসেবে তুমি বিশাল অঙ্কের লোন দিতে পারবা। এবং তুমি যদি জানো যে পলিসি মোতাবেক আমি লোন দিয়ে আমি যদি পাবলিক ডিফল্টও করে, আই উইল গেট বেইলড আউট, কারণ আই হ্যাভ এ কন্ট্রাক্ট উইথ দ্য গভর্নমেন্ট, তাহলে কোনটা বেনিফিশিয়াল? তুমি চাবা তোমার লিয়াজন কমিটি যে ওই পলিটিশিয়ানদের কাছ থেকে লুজ টার্মস এন্ড কন্ডিশন, তোমার যদি 1 মিলিয়ন যায় যাক না, কিন্তু তুমি 10 বিলিয়ন টাকা এক্সট্রা লোন দিতে পারবা, যেটা গ্যারান্টেড টু গেট রিটার্ন, রাইট? এই জন্য হলো ওই পলিটিশিয়ানরাও গেট কারাপ্টেড বাই দ্য ব্যাংকার্স, এন্ড দ্য ব্যাংকার রিয়েলি ওয়ান্ট টু গিভ ইউ দ্য লোন। ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ক্যান পে ইট ব্যাক অর নট, as long as you fill up the checklist, and the checklist comes from politician, and the politician again gets influenced by the banker. যে ধরেন যে বেইল আউট গুলা হয়, এই বেইল আউটে যে টাকাগুলা কর্পোরেশন বা ব্যাংক যে পাইলো, এটা বেসিক্যালি কি আবার পরে গভর্নমেন্ট কে ব্যাক করে?
দুই বিলিয়ন টাকা আমার পাবলিককে তোমার গাইডলাইন অনুযায়ী, তোমার নিয়ম অনুযায়ী, তোমার পলিসি অনুযায়ী আমি পাবলিককে সার্ভ করছি। নাও দেয়ার ইজ এ প্রবলেম। আমি তো তোমার কথা শুনে পাবলিককে টাকা দিছি, তাহলে তো দোষ তো তোমার। তুমি যদি বেল আউট না করো, আমার তো টাকাটা লস হয়েছে। আমি তো তোমার নিয়ম ফলো করে টাকা দিছি। তাদের আর্গুমেন্ট হলো, আই ডিডন্ট ডু এনিথিং রং, আই গেভ মানি অন বিহাফ অফ ইউ টু হেল্প দ্য পিপল। আমার হেল্প করার কোনো দরকার নাই। কিন্তু তারা গভর্নমেন্ট, তোমার সিটিজেন, গভর্নমেন্টের সিটিজেন, আমি শুধু তাদের হেল্প করতে চাইছি, কারণ তুমি আমাকে গাইডলাইন দিছো যে এই গাইডলাইনে তাদেরকে হেল্প করো। আমি তাদের হেল্প করতে চাইনি, কাজে এখন তারা টাকা দিচ্ছে না, তুমি তো মালিক। এই যে এই লজিকে তারা বেল আউটটা পায়, নো স্ট্রিং অ্যাটাচ, কারণ তারা প্রোটোকল ফলো করছে। কিন্তু কোনো ব্যাংক অথবা কোনো ভাইয়া যদি দেখায়, ইনস্টিটিউশনকে মানে সরকার যদি দেখায় যে এই পার্টিকুলার ব্যাংক নিয়ম ফলো না করে আমাদের গাইডলাইনের বিয়ন্ডে যে খারাপ কাজ করছে, তাদেরকে কিন্তু বেল আউট দিবে না। as long as bank follows the government policy and that policy is still manipulable if you have backdoor, তাহলে পলিসি যদি মেইনটেইন করে টাকাটা নষ্ট হয়, কিন্তু গভর্নমেন্ট দিতে এই কারণে বাধ্য। আচ্ছা, আমার নোমানের কাছে একটা কোশ্চেন আছে। নোমান, তুমি যেটা বলতেছিলা যে এই আমেরিকার রিসেশনের জন্য মানে টাইম ম্যাগাজিন যে দায়ী করছে, তাদের মধ্যে একটা ছিল অ্যালান গ্রিনস্প্যানের পলিসি, সাথে পাবলিক, সাথে আরো অনেক কিছু আছে। আচ্ছা, তাদের পলিসির মধ্যে তুমি একটা বলছো যে 0% ইন্টারেস্ট রেট এবং ইজি মানি, তাই না? কিন্তু এক্সাক্ট সেম থিং তো এখনো আবার নতুন করে স্টার্ট হচ্ছে, কারণ ইন্টারেস্ট রেট কিন্তু বাড়াইছিল। এই কোভিড আসার পরে ইন্টারেস্ট, তুমি জানো, তুমি যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখো, তুমি টের পাচ্ছ ইন্টারেস্ট রেট কিভাবে কমাইছে, এখন অনেক কমাই ফেলছে। নেগেটিভের দিকে, ইনফ্যাক্ট গভর্নমেন্ট বন্ড আসলে নেগেটিভে আছে, আপনি যা টাকা রাখছেন তাতে কম পাবেন। এক্স্যাক্টলি, নেগেটিভ ইন্টারেস্ট রেটের কথা তারা চিন্তা করতেছে, কিন্তু অ্যাজ অফ নাও জিরো, ভার্চুয়ালি জিরো। তাহলে এক নম্বর হলো গভর্নমেন্ট বেল আউট দিচ্ছে, দুই নম্বর হলো কর্পোরেশন বেল আউটের সিংহভাগ পাচ্ছে, ইন্টারেস্ট রেট হলো জিরো ফর এভরিবডি। এগুলো তো ব্যাড সাইন যে সামনে আরেকটা ইকোনমিক টার্মোয়েল আসবে। আমি ভাই আপনাকে অলরেডি এটা সাইন দিছি যে 2008 এ একটা হিউজ স্কেলে ডিলেভারেজিং হয়েছে। ইন 12 ইয়ার্স ন্যাশনাল ডেট ডাবল হয়ে গেছে। দ্যাট মিন্স কি, আপনার নেক্সট যে ডিলেভারেজিংটা সেটা টাইমটা আরো শর্ট হয়ে আসতেছে। সেটাই সেটাই, মানে এই জন্যই আমরা আজকে কথার শুরুতেই আমরা ফার্স্ট শুরু করছিলাম, ইকোনমি বড়লোকরা বড়লোক হবে, গরিবরা মানে গরিব থাকবে। এটা হলো এই ইকোনমিক ইনইকুয়ালিটি, এটা থাউজেন্ডস অফ ইয়ার ধরে আসতেছে। কিন্তু আমাদের লাইফ স্প্যানের মধ্যে আমরা নতুন ড্রামাটিক কি ঝামেলার মধ্যে পড়বো সেটা আগে থেকে যদি আমরা দেখতে পাই, তাহলে একটু প্রিপেয়ার হতে পারলাম যেন আমরা ডিফিকাল্টির মধ্যে না পড়ি। এটাই তো আলটিমেট উদ্দেশ্য। এখন ভাই আমি আপনার একটা কথা বলি, এই জন্য, এবং আমাদের কথা শুনে যারা মোর ইন্টারেস্টেড তারা যেন ওরিয়েন্টেড হয়, এটা হলো আমাদের ডিসকাশন উদ্দেশ্য। শুধু আমরা না, যারা আমাদের কথা শুনে। তো এই বিষয়ে তোমার মানে ফিউচারের জন্য একটু আমাদের আইডিয়া দাও যে কি করা উচিত। আমরা সবাই ওপিনিয়ন দেবো, তোমার ওপিনিয়ন দিয়ে শুরু করি। আমি অল্প নলেজ যেটা বুঝি, ফার্স্ট অফ অল গেট আউট অফ ক্রেডিট। এটা শুধু আমি বলি না, এটা ইকোনমিস্টরা বলে, যখন ইকোনমি ব্যাড থাকে, আপনার যদি ক্রেডিট ভালো থাকে, then you can ask for more money from government and bank to rebuild. So keep your credit card debt low, if possible zero, and try to make some savings. মানে খুবই এক্সেলেন্ট কথা। আচ্ছা সুমন, তুমি বলো খুব সংক্ষেপে, ডাউন দ্য রোড যে ডিফিকাল্টি আসতেছে অথবা আসবে প্রেডিক্ট করতেছি, এটা প্রিপারেশন হিসেবে অথবা অ্যান্টিসিপেশন হিসেবে তুমি নিজের লাইফে কি অ্যাডজাস্ট করতে চাও এবং তোমার ফ্রেন্ড যে পরে শুনবে তাকে কিভাবে অ্যাডভাইস দিতে চাও? আমি যেটা বলবো, নোমানের সাথে একটা বিষয় একমত যে হ্যাঁ, আপনার কিছু স্পেন্ডিং কাট করতে হবে, ঠিক আছে? কারণ সোফার সিমটম বা মানে সাইন যা দেখা যাচ্ছে, এটাতে আসলে ওর এর চেয়ে বাজে সিচুয়েশন আসলে আসতেছে। কারণ ইকোনমি ফল ডাউন হইলেও যেহেতু শেয়ার মার্কেট ফল ডাউন হয় নাই, sooner every মানে prerequisite thing is there to make that মানে শেয়ার মার্কেট ডেফিনেটলি ফল করবে। সো এটা আসলে মাথায় রাখতে হবে নাম্বার। সো স্পেন্ডিংটা কাট করতে হবে, ঠিক আছে? আর এর সাথে সাথে আমি যেটা বলবো, কিছু ফিনান্সিয়াল নলেজ গেইন করা দরকার, যেটা আসলে আমরা মোস্ট অফ দ্য কেসেসে আমরা কখনোই করি না। যে ফিনান্সিয়াল জিনিস বা ফিনান্সিয়াল নলেজ বা ইকোনমি কি, এই বিষয়ে আসলে নলেজ আমি আসলে খুব কম দেখছি বলতে আমি দেখি নাই।
ইভেন মানে স্টুডেন্ট লাইফ অবস্থায় আমি স্টুডেন্টদের সাথে মিশছি, দে মানে নেভার থিঙ্ক অফ ইট, বা এটা নিয়ে তারা কোনোদিন চিন্তাও করে না বা জানেও না। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সো দ্যাট ইউ ক্যান টেক বেটার ডিসিশন বেসড অন ইউর সিচুয়েশন। সো নলেজ গেইন করাটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট। খুবই ভালো, খুবই ভালো। মানে তুমি একদমই ইন্ডিপেন্ডেন্ট একটা কথা বললা, যেটা নোমান টাচ করে নাই। খুবই ভালো। আর আমিও তোমাদের দুজনের যেটা বলছো ওটা অলরেডি মানে মোটামুটি সবই কভার করে। আর একটা জিনিস অ্যাড করবো, সেটা হলো মানে টু ইনভেস্ট ওয়াইজলি। নোমান যেটা বলতেছিল যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করা, ঠিক আছে, রিয়েল এস্টেট যদি গুড ইনভেস্টমেন্ট হয়, এটা কিনে রাখলে ডাউন দ্য রোড একটা সিকিউরিটি থাকলো। নন রিয়েল এস্টেটও ইনভেস্টমেন্ট যারা যদি কেউ করতে চায়, খুবই সেফ সাইডে করা, খুব কনজারভেটিভ ওয়েতে করা। কুইক রিচ হওয়ার কোনো উপায় নাই। এই ইকোনমি ডাউন টার্ন আসলে মানে আমি 2 বছরের মধ্যে বড়লোক হয়ে যাব, এত কুইক লোভি ডিসিশন না নিয়ে কনজারভেটিভ, স্লো বাট স্টেডি এন্ড তোমার ডিপেন্ডেবল এমন ইনভেস্টমেন্ট করা উচিত। তাহলে বেসিক্যালি সামনে যেহেতু ডিফিকাল্ট সময় আসতেছে, আমাদের পার্সোনাল লাইফের এক্সপেন্ডিচার কমাইতে হবে, লোন নিতে হবে কম, সেভিংস করতে হবে, নলেজ বাড়াইতে হবে, যেটা তুমি বললা কেবল যে অনেকে জানেই না যে ইকোনমি কিভাবে রান করে এবং কিভাবে ডিফিকাল্ট টাইম, আমরা তিনজনে ডিফিকাল্ট টাইম প্রেডিক্ট করতেছি। ওয়াই? কারণ আমরা ইকোনমিটা একটু ওরিয়েন্টেড। ঠিক একই রকম এই নলেজটা যদি মানুষ একটু পড়াশোনা করে, তাহলে হয়তো বুঝতে পারবে যে সামনের ডেঞ্জারটা আসা কি লাইকলি নাকি আনলাইকলি। যদি দেখে লাইকলি, তাহলে প্রপোর্শনেটলি তারা প্রিপারেশন নেবে। তাহলে নলেজ গেইন করা, যেটা বললা, এক্সেলেন্ট পয়েন্ট। আর ইনভেস্টমেন্ট করা, তুমি যদি 10 টাকা ইনকাম করো, তাহলে 6 টাকা খরচ করলা, 2 টাকা রাখলা ইমার্জেন্সির জন্য, কিন্তু অ্যাটলিস্ট বাকি 2 টাকা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য রেখে দেওয়া, যেন তোমার যখন এবিলিটি থাকবে না, যখন বিপদ আসবে, অ্যাটলিস্ট ইমার্জেন্সিটা কভার করে। ইনভেস্টমেন্ট আর একটা চয়েস। আর আরেকটা পয়েন্ট যেটা আমি অ্যাড করতে চাই, যদি তুমি জানো ব্যাড টাইম ইজ কামিং, তোমার এনটাইটেলমেন্ট অথবা তোমার মানে তোমার সেলফ স্টিম অত বড় করে রাখার দরকার নাই, বরঞ্চ তোমার অ্যাপ্রোচ রাখা উচিত আই এম রেডি টু ওয়ার্ক হার্ড। কারণ ডিফিকাল্ট টাইম রিকোয়ার্স ডিফিকাল্ট ইফোর্ট। তাহলে যদি জানো আগের মতো করে চাকরি এটা বেশি ভালো না, চাকরি অত দূরে যায় করতে হবে, ওটা বেতন ভালো না, না না না, তুমি যদি জানো যে সামনে ডিফিকাল্ট টাইম আসছে, ওয়াই নট টেক দ্য জব ফার্স্ট। তুমি চাকরিটা করে তারপর যদি দেখো আর একটা বেটার অফার পাইছো, লেটস সুইচ লেটার। কিন্তু ইনিশিয়াল যে জব, লেটস টেক ইট। কারণ যেহেতু তুমি জানো ডিফিকাল্ট টাইম সামনে আসতেছে, আমার এনটাইটেলমেন্ট, আমি পিএইচডি হোল্ডার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, কাজে আই শুড গেট এ 100K 150 200K জব। দ্যাটস ওকে ইন নর্মাল টাইম। কিন্তু তুমি যদি জানো ইকোনমি ডাউনহিল সামনে আসতে পারে, মানে ইউ শুড বি রেডি টু ওয়ার্ক হার্ড। এন্ড initially, just by a little bit of salary difference, you should not be too picky. Let's do the job first. Let's do the job well, get promotion or get raise later. এই জন্য এটাও একটা অ্যাডভাইস হবে যে চাকরির বাজারে একটু ডিফিকাল্ট হবে, এই জন্য লেটস ওয়ার্ক হার্ড, লেটস প্রিপেয়ার টু ওয়ার্ক হার্ড। আর সাথে এত পিকি অথবা এনটাইটেলমেন্ট হওয়া যাবে না। কারণ অনেকে নিউ জেনারেশন আছে খুবই এনটাইটেল, কিন্তু এনটাইটেলমেন্ট আসলে ডিফিকাল্ট সিচুয়েশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, তাই না? না, একটা জিনিস ইম্পর্টেন্ট, ধরেন ডেফিনেটলি হ্যাঁ, ফরিদ ভাই ডাক্তার, তো ওনার আসলে ইকোনমি নিয়ে জানার কি দরকার, অথবা ফরিদ ভাই কেন ইকোনমি নিয়ে কথা বলতেছে, নোমান ভাই সে অলরেডি চাকরি বাকরি পায় গেছে, পিএইচডি করে ফেলছে, সে কেন ক্রেডিট কার্ডের স্টুডেন্ট লোন এটা নিয়ে কথা বলতেছে। সো এগুলো কিন্তু আসলে অনেকটা ইন্সপায়ারিং যে হ্যাঁ, ইটস রিয়েলি নেসেসারি। একটা জিনিস হলো যে আমি এটার সিগনিফিকেন্স বুঝা, আর এটা হলো যে আমি এটা অ্যাপ্লিকেশন অলরেডি দেখতেছি যে হ্যাঁ, whoever have crossed this মানে পাথ, তারা আসলে at the end of the day যায় এইসব বিষয়ে কথা বলতেছে অ্যাপার্ট ফ্রম দেয়ার ক্যারিয়ার বা ইয়া। সো এটা একটা মানে গ্রেট সিগন্যাল দেয় আমাদের জন্য। সো বটম লাইন মনে করি যে হ্যাঁ, বটম লাইন হলো উই কেয়ার। আমরা শুধু সেলফিশ না, উই কেয়ার ফর আওয়ার ফ্রেন্ডস। বটম লাইন হলো এটা। মানে কথা বলার উদ্দেশ্য তো কিন্তু তাই, আমার আইডিয়াটা তোমার সাথে শেয়ার করা, তুমি কেন আমাকে ভালো অ্যাডভাইস দিবা, কারণ ইউ কেয়ার ফর মি। এবং আমরা আমাদের ফিউচার অডিয়েন্স যাদেরকে আমরা চিনি না, তাদেরকেও কেয়ার করি। এটা হলো So we feel it.